নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই গল্পের আসরের একটি অসাধারণ ভিডিওতে। বাংলা সাহিত্যের হীরকখনি থেকে তুলে আনা কিছু মণিমাণিক্যের সম্ভার নিয়ে তৈরি হলো আমাদের গল্পের আসর, যেখানে আপনারা অসাধারণ গল্প শুনতে পান। আমাদের আজকের গল্পটি একটি রোমহর্ষক সত্যান্বেষণের গল্প হতে চলেছে। এই গল্পটি একটি সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর ফ্যান ফিকশন বা সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর অনুকরণে লেখা হয়েছে। আমাদের অত্যন্ত সম্মানীয় লেখক শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়কে অত্যন্ত সম্মান জানিয়ে আমরা শুরু করতে চলেছি আমাদের আজকের গল্পটি। যারা এখনো আমাদের চ্যানেলটি নতুন দেখছেন তাদের সকলকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, ভিডিওটি লাইক করে গল্পটি শোনা শুরু করুন এবং সকলকে এই গল্পটি হেডফোনে শোনার অনুরোধ রইল, যাতে আপনারা অডিওটি অসাধারণভাবে অনুভব করতে পারেন। তাহলে আর বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের আজকের নিবেদন। নমস্কার। কলকাতার শ্রাবণ মানেই এক অন্তহীন জলছবি। আজ বিকেলটাও তার ব্যতিক্রম নয়। হ্যারিসন রোডের ওপর আমাদের সেই পুরনো আমলের তিনতলার ঘরটিতে তখন এক মন্থর নিস্তরঙ্গ শান্তি বিরাজ করছে। বাইরের জগৎটা বৃষ্টির চাদরে ঢাকা পড়ে গেলেও ঘরের ভেতরকার স্তব্ধতা যেন এক অন্য জগতের ইঙ্গিত দিচ্ছে। জানলার কাঠের খড়খড়িগুলো ঈষৎ খোলা, আর সেখান দিয়ে আসা ভিজে বাতাসের ঝাপটা ঘরের গুমোট ভাবটাকে সরিয়ে দিয়ে এক লোনা মাটির সোঁদা গন্ধ ছড়িয়ে দিচ্ছে। বাইরে একঘেয়ে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, কখনো তা তীব্র গর্জনে ফেটে বিদ্যুৎ ঝলকানি, আবার কখনো একটানা একঘেয়ে সুরে ঝরছে হালকা বর্ষণ। ভালো করে শুনলে হয়তো কানে আসবে রাস্তার পিচ ঢালা বুক চিরে ট্রামলাইনের চাকা সশব্দে এগিয়ে যাচ্ছে, আর সেই শব্দের সাথে মিশে যাচ্ছে কদাচিৎ কোনো রিকশাওয়ালার টুংটাং বেল আর বৃষ্টির ঝাপটায় বিপর্যস্ত পথচারীর দ্রুত পায়ের শব্দ। হ্যারিসন রোডের এই ব্যস্ততা আজ বৃষ্টির তোড়ে কিছুটা যেন ঝিমিয়ে পড়েছে। ঘরে এখনো লণ্ঠন জ্বালাবার সময় হয়নি। ঘড়ির কাঁটা সন্ধ্যের সংকেত দেয়নি ঠিকই, কিন্তু মেঘলা আকাশের গুরুগম্ভীর রূপ আর বৃষ্টির ঘন ছায়ায় অন্ধকারটা যেন সময়ের অনেক আগেই ঘরের কোণে কোণে বাসা বেঁধেছে। আলমারির পাল্লায় বা দেওয়ালের ক্যালেন্ডারের ওপরে সেই আবছা অন্ধকার এক মায়াবী রূপরেখা তৈরি করেছে। বইয়ের তাক থেকে পুরনো কাগজের গন্ধ আর বাইরের বৃষ্টির শীতলতা মিলেমিশে এক অদ্ভুত পরিবেশ তৈরি করছে। জানলার কাঁচের ওপর বৃষ্টির বিন্দুরা একে অপরের সাথে মিশে গিয়ে আঁকা বাঁকা জলরেখা তৈরি করছে। আমার প্রাণপ্রিয় বন্ধু ব্যোমকেশ তখন তার সেই পুরনো আরামকেদারায় গা এলিয়ে দিয়ে চোখের ওপর একটা হাত রেখে শুয়ে আছে, আর আমি জানলার ধারে বসে পুঁটিরামে দিয়ে যাওয়া চায়ের কাপে চুমুক দিচ্ছি। ওর অবশ্য চায়ের পিয়ালা আগেই এক চুমুকে খাওয়া শেষ হয়ে গেছে। ওরা এমন আলস্যের কারণ অবশ্য একটাই, অনেকদিন যাবৎ হাতে কোনো নতুন কেস নেই। তবে মাঝে একটা দুটো কেস এসেছিল, কিন্তু সেগুলো এতটাই সহজ এবং নগণ্য যে আমার বন্ধু সেটা বাড়িতে বসেই সমাধান করে ফেলেছে। উপযুক্ত বুদ্ধিদীপ্ত অপরাধী না পাওয়ার জন্য সে এখন একটু উদাসীন। আমাদের সামনের টেবিলের ওপর তখন ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু পুরনো নথিপত্র আর একটা আদ্যিকালের পিতলের নস্যির ডিবে, আর এই নস্যির ডিবিটি একটি বড় অপরাধের সাথে যুক্ত। ব্যোমকেশ হঠাৎ চোখ না খুলেই একটা কথা বলে উঠল। বুঝলে ভায়া, এই দুনিয়ায় মানুষের সব থেকে বড় দুর্বলতা হলো তার স্মৃতি। মানুষ ভাবে সে যা দেখছে তাই ধ্রুব সত্য, কিন্তু সত্য আসলে লুকিয়ে থাকে সেই দৃশ্যের পেছনে থাকা ছায়ায়। আমি হালকা হেসে বললাম, হঠাৎ এত দার্শনিক কথা কেন? ওই মাস্টারি খুনের মামলাটার কথা ভাবছো নাকি? আমার কথা শুনে সে একটু নড়ে চড়ে বসল, তারপর পকেট থেকে একটা সিগারেট বার করল। সেটা ধরিয়ে একটা শুকটান দিয়ে ধোঁয়া ছেড়ে বলল, হ্যাঁ, তুমি একদম ঠিক ধরেছ। ওই যে স্কুলের প্রধান শিক্ষক মশাইয়ের ঘর থেকে অমূল্য এনসাইক্লোপিডিয়াটা চুরি হয়ে গিয়েছিল, আর সবাই ভেবেছিল ওটা বাইরের কোনো পেশাদার চোরের কাজ। আসলে রহস্যটা ছিল অতি সামান্য। চোর বাইরে থেকে আসেনি, চোর ছিল খোদ স্কুলের দপ্তরে। সে জানত যে প্রধান শিক্ষক মশাই
রোজ বিকেল 4টে জানালার পর্দা টেনে 5 মিনিটের জন্য ঘুমান। সেই 5 মিনিটেই খুনি পাশের ড্রেন পাইপ দিয়ে উঠে জানলার শিক আলগা করে কাজটা সেরেছিল। কিন্তু তার অপরাধ ধরা পড়ল কেন জানো? তার হাতের নস্যির গন্ধে। প্রধান শিক্ষক মশাইয়ের টেবিলে পড়ে থাকা ধুলোর ওপর নস্যির গুঁড়ো আমি লক্ষ্য করেছিলাম, আর সেই একই নস্যি খুনি ব্যবহার করত। সত্য অনেক সময় নস্যির গুঁড়োর মতোই আমাদের চোখের সামনেই থাকে, শুধু দেখার চোখ লাগে, বুঝলে বন্ধু? ওর কথা শুনে আমি সামান্য হাসলাম, তারপরে বললাম, তাই জন্যই তো তুমি সত্যান্বেষী, আমি নই। আমি কিন্তু মন্ত্রমুগ্ধের মতো ওর কথাগুলো শুনছিলাম। ব্যোমকেশ যখন তার পুরনো কেসগুলো বিশ্লেষণ করে, তখন মনে হয় জীবনটা একটা মস্ত বড় দাবার ছক। ওর তীক্ষ্ণ পর্যবেক্ষণ আর ইস্পাত কঠিন যুক্তির সামনে যে কোনো চতুর অপরাধীও একসময় হার মানতে বাধ্য। সে আবার বলতে শুরু করলো, মানুষ অপরাধ করে অভাব থেকে বা স্বভাব থেকে, কিন্তু খুনের বেলায় থাকে কেবল ক্রোধ আর ভয়। ওই দপ্তরিকে যখন আমি ধরলাম, সে কেবল কাঁপছিল, তবে অভাব ছিল না, ছিল স্রেফ সংগ্রাহকের লোভ। ঠিক যেমনটা আমরা দেখেছিলাম সেই রক্তমুখী নীলার কেসে। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। আর আমি বুঝতে পারি না মানুষের লোভ এতটা বেশি হয় কি করে যে সে একটা অপর মানুষকে শেষ করে দিতে দুইবারও ভাবে না। সেই জন্যই তো এটাকে শ্রীকৃষ্ণ ঘোর কলিযুগ বলেছেন। তবে অপরাধীদের মনস্তাত্ত্বিক উন্নতি যে এই যুগে ঘটেছে, সেটা আর তোমায় বলে দিতে হবে না আশা করি। আমার বিশ্বাস, সময় যত যাবে অপরাধের ধরন ধীরে ধীরে আরও পরিবর্তন হবে। সাধারণ হিরেচুরি কিংবা হালকা খুনের কেসের বদলে আমাদের কাছে তখন বড় বড় কেস আসবে, এটা আমার বিশ্বাস। ব্যোমকেশের কথাটা শেষ হওয়ার আগেই ঘরের কোণে রাখা আমাদের টেলিফোনটা ক্রিং ক্রিং শব্দ করে বেজে উঠল। আমি মনে মনে ভাবছি, এই ভর দুপুরে আবার কে ফোন করবে? ওর মক্কেল তো বেশিরভাগ সময় বাড়িতে এসেই কেসের দায়িত্ব দেয়। খুব দরকার হলে ফোন করেন, খালি থানা থেকে দাসবাবু। তবে তিনিও অনেক দিন হলো কোনো ফোন করেননি। তবে আমি কেন জানি না এই বৃষ্টির দুপুরেও টেলিফোনের আওয়াজটা কেমন যেন অশুভ আর তীক্ষ্ণ শোনালো। ও হেঁটে গিয়ে এক মুহূর্ত স্থির থেকে রিসিভারটা তুলল, তারপরে বলল, হ্যালো, সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী স্পিকিং। কি দরকার বলুন? এমনিতেই আমাদের টেলিফোনের শব্দ একটু বেশি, সুতরাং ওপাশে কি কথা হচ্ছিল আমি সহজে শুনতে পাচ্ছিলাম। কিন্তু কথাগুলো শোনার সময় দেখলাম ওর মুখের রেখাগুলো মুহূর্তের মধ্যে কঠিন হয়ে উঠল। ওর চোয়াল শক্ত হয়ে গেছে আর কপালে ফুটে উঠেছে চিন্তার ভাঁজ। আমি সেই কথোপকথন তুলে ধরছি সাধারণভাবেই, যেটা আমার কানে এসেছিল। টেলিফোনের ওপার থেকে এক রুদ্ধশ্বাস আতঙ্কিত কণ্ঠস্বর বিনীত গলায় বলল, আমি অমল রঞ্জন বলছি স্মৃতি কুটির থেকে। শুনুন ব্যোমকেশ বাবু, আমার সময় ফুরিয়ে আসছে, ওরা আমাকে ছাড়বে না। কেউ একজন এই ঘরে আছে। আমি আমি তার নিঃশ্বাস অনুভব করতে পারছি। এক এক অদ্ভুত ঘোর এবং বুকের কাছে তীব্র যন্ত্রণা আমি অনুভব করতে পারছি। আমার আমার বিশ্বাস আমি আর বেশিক্ষণ বাঁচব না। আমার বন্ধুটি তৎক্ষণাৎ উত্তেজিত কণ্ঠে জানালো, অমলবাবু, আপনি বড় করে শ্বাস নিন, আপনার কিচ্ছু হবে না। আমি এক্ষুনি আপনার বাড়িতে আসছি। আমরা আপনার কোনো ক্ষতি হতে দেব না। আমি এক্ষুনি পুলিশেও খবর দিয়ে দিচ্ছি। আমার বিশ্বাস আমার থেকে ওরা আগে পৌঁছে যাবে। আর আপনার বাড়ির স্মৃতিকুটির নামটা আমার পূর্ব পরিচিত, সুতরাং আমার ঠিকানায় পৌঁছতে সময় বেশি লাগবে না। আপনি বরং এক্ষুনি ঘরের দরজাটা বন্ধ করার চেষ্টা করুন। ফোনের মধ্যেই আমি বুঝতে পারলাম অমল রঞ্জন বাবু একটু হাঁপাচ্ছেন, গলার স্বর ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। আমার মন বলছে ওনার হয়তো সময় ফুরিয়ে এসেছে। তিনি আবার কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, না, দরজা তো ভেতর থেকেই বন্ধ, কিন্তু ওই শব্দটা, এই এই সুরটা নতুন সুর, আবার আবার ওটা বাজছে।
আমি আর কথা বলতে পারছি না। বুকটা বুকটা যেন ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায়। যদি আমার মৃত্যু ঘটে তবে তবে জানবেন এটা স্বাভাবিক নয়। আপনি আমার পাণ্ডুলিপির ওই পঞ্চম পাতাটা। হঠাৎ টেলিফোনের ওপার থেকে একটা অদ্ভুত হিসির শব্দ শোনা গেল, যেন বাতাসের কোনো প্রবল স্রোত রিসিভারের গায়ে আছড়ে পড়েছে। আমি বুঝলাম ভদ্রলোকের শ্বাস ফুলছে, তার নিঃশ্বাস নিতে অসুবিধে হচ্ছে। আর তারপরে শোনা গেল এক বীভৎস আর্তনাদ, আর একটা ভারী কিছু মেঝেতে পড়ে যাওয়ার শব্দ হলো। আমরা বুঝতে পারলাম ভদ্রলোক হয়তো আর নেই। ওনার রিসিভারটা সম্ভবত ঝুলে রইল তারে, কারণ আমি আমার জায়গা থেকেও শুনতে পেলাম শুধু একটা যান্ত্রিক বিপ শব্দ। তারপরেই সব নিস্তব্ধ। ব্যোমকেশ কয়েক মুহূর্ত পাথর হয়ে দাঁড়িয়ে রইল। ওর হাতে তখনও রিসিভারটা ধরা। আমি ওর পাশে গিয়ে দাঁড়ালাম। কি হলো? ভদ্রলোক মনে হচ্ছে আর নেই। শব্দ শুনে যা বুঝলাম, আমাদের তো দ্রুত ওনার বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়া উচিত। সে ধীর পথে রিসিভারটা নামিয়ে রাখলো। ওর চোখ দুটো তখন জ্বলছে। অমল রঞ্জন মুখোপাধ্যায়, প্রখ্যাত সেই ভাষাবিদ, তিনি আর নেই। ফোনের ওপারেই লোকটার মৃত্যু হলো নিঃশব্দে, অথচ কি নিদারুণ যন্ত্রণায়। এমন বিখ্যাত মানুষের মৃত্যু যে এইভাবে ঘটবে আমার ভাবতেই কেমন একটা লাগছে। তবে মৃত্যুর আগে তিনি জানিয়েছেন যে ওনার এই মৃত্যু স্বাভাবিক নয়। তিনি হয়তো কোনো সুরের কথা বলছিলেন, আর একটা পাণ্ডুলিপির উল্লেখ করলেন, যার পঞ্চম পাতাটি বলেই থেমে গেলেন। আর একটু জানতে পারলে হয়তো ভালো হতো। ওর কথা শুনে আমি শিউরে উঠলাম। ফোনের ওপারে শুনলেও ব্যাপারটা আন্দাজ করতে সময় লেগে গেছিল আমার। আমি বললাম, বলছো কি ফোনের ওপরে মৃত্যু? ও দ্রুত পাঞ্জাবিটা গায়ে চড়াতে চড়াতে বলল, হ্যাঁ, তিনি আগেই জানতেন কেউ তাকে মারতে চাইছে। অমলবাবু বলছিলেন কেউ একজন তার ঘরে আছে, অথচ ঘর ভেতর থেকে বন্ধ। এই রহস্য কেবল খুনের নয়, এ এক অসম্ভব রহস্য, যুদ্ধের আভাস। ওই যে পাণ্ডুলিপির পঞ্চম পাতার কথা বলে গেলেন, সেখানেই কোনো বড় রহস্য লুকিয়ে আছে। তার জন্যই হয়তো ভদ্রলোককে এইভাবে চলে যেতে হলো। এখন আমাদের কি করণীয়? আমি তৈরি হয়ে গেছি। তুমি যতক্ষণ তৈরি হবে, আমি ততক্ষণে দাসবাবুকে ফোন করে জানিয়ে দিই যে পুলিশ ফোর্স এবং অ্যাম্বুলেন্স নিয়ে যেন সেই বাড়িতে আগেই পৌঁছে যান। যদি ভদ্রলোকের শরীরে কোনোভাবেও প্রাণ থাকে, আমাদের তাকে বাঁচাতে হবে। তবে আমার বিশ্বাস সেটার সম্ভাবনা খুবই কম। যাই হোক, তুমি তৈরি হও, আমি ফোনটা করি। তারপর রাস্তায় নেমে ট্যাক্সি ধরে পৌঁছে যাব ওনার বাড়িতে। বাইরে তখন বৃষ্টির বেগ আরও বেড়েছে। হ্যারিসন রোডের রাস্তায় তখন হালকা জল জমেছে। আমি তৈরি হতে হতেই শুনতে পেলাম আমার বন্ধু ফোন করে দাসবাবুকে তাড়াতাড়ি সেখানে পৌঁছতে বলল। আমি তৈরি হয়ে বেরিয়ে আসতেই ব্যোমকেশ তার ছাতাটা আর টর্চটা হাতে নিয়ে দরজার দিকে এগোলো। আমার ছাতাটা আগের দিন গেছে। আমি রাস্তায় নেমে তড়িঘড়ি ওর ছাতায় আশ্রয় নিতে গেলাম। সে একটু টিপ্পনি কেটে বলে উঠল, এর জন্য বলি তোমায় একটা নতুন ছাতা নাও। পয়সা তো কম রোজগার করছো না হে নবীন লেখক। পরের বার থেকে আমার ফুটো ছাতায় আসার চেষ্টা করবে না কিন্তু, বলে দিলাম। বই গেছে আমার, তোমার ওই ফুটো ছাতায় আমার ঢোকার কোনো ইচ্ছে নেই। তবে তুমি ভেজো। বলে ততক্ষণে সে একটু জোরেই হাঁটতে শুরু করেছে। ততক্ষণে আমাদের সামনে একটা ট্যাক্সি এসে দাঁড়াতেই আমরা তাতে উঠে বসলাম। সত্যি ব্যোমকেশের পা টানার স্বভাবটা আর গেল না। এখন বড় গুরু দায়িত্ব কাঁধে, বুঝলে ভায়া। তুমি আমায় একদম বিরক্ত করবে না, বুঝলে। অমল রঞ্জন বাবু মরবার আগে তার মৃত্যু রহস্যের তদন্তের ভার আমাকে দিয়ে গেছেন। স্মৃতিকুটিরে আজ এক অতৃপ্ত আত্মার চিৎকার আমরা শুনতে পাবো, আর সেটা তোমার ঘাড় মটকালে আমায় কিন্তু কিছু বলবে না। গাড়িতে ওঠার সাথে সাথেই বুঝতে পারলাম কলকাতার রাস্তাগুলো যেন আজ এক অচল প্রেতপুরী। আসলে মেঘলা আবহাওয়া এবং ঝিরঝিরি বৃষ্টিপাতের জন্য চারিপাশ অন্ধকার হয়ে আছে। চারদিকে বৃষ্টি ভেজা পিচ রাস্তা আর ধুলোর কটু গন্ধ, সব মিলেমিশে একাকার। তবে আমরা কিন্তু ভেবেছিলাম এমন দিনে লোকজন বাড়ি থেকে বাইরে কম বেরোবে। এ তো দেখি তার উল্টো। আজ রাস্তায় এতটা জ্যাম হবে তা কল্পনারও বাইরে। ট্রামের টুংটাং ঘণ্টার শব্দ, ভিক্টোরিয়ার সামনে সারিবদ্ধ ঘোড়ার গাড়ি, রাস্তায় হলুদ ট্যাক্সি নিয়ে ব্যস্ত বৃষ্টি ভেজা কলকাতা শহর। আমাদের গাড়ির ড্রাইভার ঘন ঘন হর্ন দিচ্ছে,
কিন্তু সেই শব্দ সামনের বাসের ধোঁয়ার কুণ্ডলিতে হারিয়ে যাচ্ছে। রাস্তার দুধারে ফুটপাথে মানুষের ছাতার সমুদ্র, সবাই যেন এক অজানিত তাড়নায় ছুটছে। ভায়া ট্যাক্সির জানলা দিয়ে বাইরে তাকিয়েছিল। আমি বুঝলাম সে হয়তো চারপর্ণায় চিন্তিত। সে হয়তো ভাবছে রঞ্জনবাবু এখনো জীবিত আছেন কিনা। আসার সময় আমরা পুলিশকে ফোন করেই বের হয়েছি, সুতরাং আমাদের আগে আশা করি তারাই পৌঁছে যাবেন। প্রায় আধ ঘন্টার পথ 1 ঘন্টায় পার করে যখন আমরা রাসবিহারী এভিনিউয়ের এক নির্জন গলির মোড়ে পৌঁছলাম, তখন আরও বেলা হয়ে এসেছে। আর সেই গলির একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে একটা পেল্লায় বাড়ি, যার ফটকে লেখা আছে স্মৃতিকুটির। এ বাড়ি এক কথায় বললে বলা চলে পুরনো ধাঁচের তৈরি। এমনিতেই বর্ষার সময়, তাই বৃষ্টির জল পেয়ে এত বড় বাড়িটা সম্পূর্ণ ভিজে গেছে। তবে জায়গায় জায়গায় দেওয়ালে পলেস্তারা খসে পড়েছে, আর গায়ে শ্যাওলার কালচে দাগ ঠিক যেন মানচিত্রের মতো ফুটে উঠেছে। বড় লোহার গেটের একদিকের পাল্লা কিছুটা ঝুলে আছে। বাগানটা আগাছায় পূর্ণ, আর এক কোণে দাঁড়িয়ে থাকা একটা পুরনো বটগাছ ডালপালা বিস্তার করে বাড়িটাকে যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। গেটের সামনেই একটা লাল রঙের পুলিশের গাড়ি দাঁড়িয়েছিল, যার মাথায় লাগানো নীল আলোটা জ্বলছে নিভছে। সত্যি কথা বলতে আমরা বুঝতে পারলাম এ বাড়ির অবস্থা একটু জীর্ণ প্রায়। তার কারণ কি গৃহস্বামীর অর্থাভাবে না অন্য কোনো কারণ আছে, সেটা ধরতে পারলাম না। বাড়ির বাইরে কয়েকজন পুলিশের লোক দাঁড়িয়েছিল। ওদের মধ্যে একজন ব্যোমকেশকে দেখে সেলাম ঠুকল। আসলে থানার অনেকেই ওকে চেনে এবং মান্যও করে। আমরা আর অপেক্ষা করলাম না, এগিয়ে গেলাম বাড়ির ভেতরের দিকে। সেখানে প্রবেশ করতে দেখা গেল ইন্সপেক্টর দাসবাবু দাঁড়িয়ে আছে। দীর্ঘ চেহারা, তবে ভদ্রলোকের ইউনিফর্মটা হয়তো বৃষ্টির ছাঁটে হালকা ভিজে গেছে। তিনি আমাদের দেখেই হাসি হাসি মুখ করে এগিয়ে এলেন, তারপরে বললেন, আসুন ব্যোমকেশ বাবু, আপনাদের আসতে যে অনেকটা দেরি হয়ে গেল। আনফর্চুনেটলি হি ইজ নো মোর। আমরা টেলিফোন পেয়েই তড়িঘড়ি ছুটে এসেছি, তবে তার আগেই যা ঘটার সব ঘটে গেছে। আমরা আমাদের যতটা সম্ভব চেষ্টা করেছি ওকে বাঁচানোর, তবে আমরা বিফল হয়েছি। আমাদের ডাক্তার এসেই ব্যাপারটা কনফার্ম করে, কিন্তু ব্যাপারটা বড় অদ্ভুত বুঝলেন। ডাক্তাররা তো প্রাথমিক পরীক্ষা করে কিছুই বুঝতে পারছেন না। আমরা নিজেরাও ঠিক ঠাওর করতে পারছি না মৃত্যুটা হলো কি করে। ওনাকে বাঁচাতে পারলাম না সেটা শুনে আমার একটু খারাপ লাগছে, তবে যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন আর হাহুতাশ করে কোনো লাভ নেই। আমার মন বলছে এটা কোনো সাধারণ মৃত্যুর ঘটনা নয়। তার কারণ কি সেটা কি আমরা জানতে পারি? এটা বলার পেছনে আপনার কোনো না কোনো উদ্দেশ্য তো আছেই। তখন ফোনে অতটা জিজ্ঞেস করা হয়ে ওঠেনি, আর তখন সম্ভবও ছিল না। এখন জেনে নি। দেখুন দাসবাবু, খুব একটা বিষয় আমিও জানি না, তবে ভদ্রলোকের কথা শুনে মনে হচ্ছিল তিনি বেশ কষ্টে ছিলেন শেষের কথাগুলো বলার সময়। তিনি একটি পাণ্ডুলিপির কথা বলে গিয়েছিলেন, যার পঞ্চম অধ্যায় বলে তিনি আর কিছুই বলতে পারেননি। আর আমার বিশ্বাস ডাক্তারি পরীক্ষা করে আপনারা হয়তো জানতে পারবেন তিনি হার্ট ফেল করে মারা গেছেন। আর সেটা একদম সত্যি না। তার কারণ কি সেটা অবশ্য আমি বলবো না, প্রমাণ ছাড়া আমি যে কথা বলি না দাসবাবু। তবে এখন করণীয় কি? মৃতদেহটা কোথায়? আমি একটু ওই ঘরটা ভালো করে দেখতে চাই এবং মৃতদেহটাও পরীক্ষা করে দেখতে চাই। আমার বিশ্বাস সেখান দিয়েই হয়তো আমরা ভালো কোনো ক্লু পাবো। মৃতদেহ আছে ওপরের তলায়, ওনার ব্যক্তিগত লাইব্রেরি ঘরে। দরজা ভেতর থেকে লক করা ছিল, আমাদের সেটা ভেঙে ভেতরে ঢুকতে হয়েছে। তবে আমি একটা কথা বলতে পারি, ঘরে না আছে খুনের কোনো চিহ্ন, না আছে ধস্তাধস্তির দাগ, অথচ লোকটা মারা গেছে। ব্যাপারটা বড়ই অদ্ভুত ঠেকছে আমার, কেন জানি না। আর এখানে দাঁড়িয়ে থাকলে আশা করি আপনার এই উত্তর আমি দিতে পারবো না। চলুন চলুন ভিতরে যাওয়া যাক। এসো ভায়া। ইন্সপেক্টর দাসবাবু প্রথমে গেলেন এবং আমরাও ওপরে উঠলাম ওনার পেছন পেছন। বাড়িটি বাইরের দিক দিয়ে যতটা পুরনো মনে হয়েছিল, ভিতরে একদম আলাদা। এক কথায় বলা যায় বাড়ির ভিতরটা ভালো করে সাজানো হয়েছিল, আর লাইব্রেরি ঘরটাও ছিল বেশ বিশাল। ঘরটায় ধুলো আর পুরনো বইয়ের গন্ধে বাতাস ভারী। চারদিকের দেওয়ালে ছাদ পর্যন্ত আলমারি ঠাসা দুর্লভ সব বই আর বিভিন্ন পাণ্ডুলিপিতে।
ঘরের মাঝখানে একটা মস্ত বড় সেগুন কাঠের টেবিল, আর তার পাশেই মেঝের ওপর পড়ে আছেন অমলরঞ্জন মুখোপাধ্যায়। তবে আমরা দেখলাম ভদ্রলোকের দেহটা এক বিচিত্র ভঙ্গিতে বেঁকে আছে, যেন মৃত্যুর আগে তিনি তীব্র কোনো শারীরিক যন্ত্রণা ভোগ করেছেন। তার চোখ দুটো বড় বড় হয়ে স্থির হয়ে আছে সিলিংয়ের দিকে। লোকটির মুখে যেন এক অব্যক্ত আতঙ্ক জমাট বেঁধে আছে। গায়ের রংটাও কেন জানি না হালকা নীলাভ, মুখটা সামান্য হাঁ করা। এই ঘরের টেবিলের ওপর গ্রামোফোন রেকর্ডটা তখনও ধীরে ধীরে শেষ প্রান্তে এসে ঘরঘর শব্দে ঘুরছে। পিনটা আটকে গেছে রেকর্ডের শেষ খাঁজে। ব্যোমকেশ ঘরটার চারপাশে শিকারী বেড়ালের মতো নিঃশব্দে ঘুরতে লাগলো। সে একবারও লাশের দিকে না তাকিয়ে টেবিলের ওপর রাখা খোলা পাণ্ডুলিপিটা খুঁটিয়ে দেখল। তারপর উপুর হয়ে জানলার পাল্লা আর কার্পেটের কোণগুলো পরীক্ষা করতে লাগলো। হঠাৎই সে আলমারির তলা থেকে খুব সূক্ষ্ম কিছু একটা চিমটে দিয়ে তুলল। তারপর নিজের পকেটে রাখা ছোট শিশিতে সেটা পুড়ে ফেলল। ওর মুখে কোনো ভাবান্তর নেই। এক অদ্ভুত শীতল নিস্তব্ধতায় ও যেন ঘরের প্রতিটি কোণা মেপে নিচ্ছে। আমি ওকে জিজ্ঞেস করলাম, কিছু পেলে? ও কোনো উত্তর দিল না, শুধু হাত তুলে আমায় চুপ থাকতে ইশারা করল। এবারে সে দাসবাবুর দিকে ফিরে বলল, দাসবাবু, লাশটা এখনই পোস্টমর্টেমে পাঠানোর ব্যবস্থা করুন। তবে ডাক্তারকে বলবেন সাধারণ কোনো বিষ নয়, যেন হৃৎপিণ্ডের পেশিগুলো খুব সূক্ষ্মভাবে পরীক্ষা করা হয়। আর এই ঘরে আজ রাতে পাহারার ব্যবস্থা করুন, কেউ যেন ভেতরে না ঢোকে। আপনি কি তবে খুনের নিশ্চিত কোনো প্রমাণ পেলেন? আমরাও তো ঘর তল্লাশি করেছি, আর সেই রকম কিন্তু কিছুই উদ্ধার করতে পারিনি। প্রমাণ এখন দেখছি না, তবে ইঙ্গিত পাচ্ছি। এবার দেখা যাক এই বাড়িতে আর কে কে আছেন। আমি একবার সবার সাথেই কথা বলে দেখব। আপনিও আসুন না, পুলিশি জেরার কাজও তো একসাথে হয়ে যাবে। আপনাদের কাজও মিটবে, আমারও কিছু তথ্য জানা হবে। আসুন তবে। দাসবাবুর নির্দেশে বাড়ির লোকজনকে একে একে নিচে বসার ঘরে ডাকা হলো। আমরা জানতে পারলাম এই বাড়িতে অমলরঞ্জন বাবু ছাড়াও থাকতেন অমলবাবুর পালিত পুত্র সুনন্দ। কথায় কথায় জানা যায় তিনি নাকি বাবাকে অত্যন্ত স্নেহ করতেন। দ্বিতীয় মানুষ যিনি থাকেন তিনি হলেন অমলবাবুর সেক্রেটারি বিনায়কবাবু। ভদ্রলোক নাকি প্রায় 3 বছর হলো এই বাড়িতে আছেন। তৃতীয়জন হলেন তপতী দেবী, যিনি অমলবাবুর ভাগ্নী। এছাড়াও একজন চাকর আছে, তবে চাকরকে আগেই ব্যোমকেশ এই সন্দেহের তালিকা থেকে বাদ দিয়ে দেয়। তার কারণ অবশ্য কি সেটা আমার জানা নেই। আমরা বাড়ির নিচের তলার একটা ঘরে গিয়ে বসলাম। সেখানে আমাদের সাথে এলেন ইন্সপেক্টর দাসবাবু। তবে একটা বিষয় আমি খেয়াল করেছিলাম, লাইব্রেরি ঘরের থেকে বেরিয়ে আসার সময় ব্যোমকেশ কিন্তু সেই ঘরের জানলার কাছে একটা অদ্ভুত রকমের উদ্ভিদের কাছে গিয়ে সেটা দেখল। আর সেই উদ্ভিদ উদ্যানের দিকে খানিকক্ষণ তাকিয়ে সেটার একটা পাতা ছিঁড়ে নিজের পকেটে রেখে দিয়েছিল। এই অদ্ভুত রকমের উদ্ভিদ কোনোদিন আমি দেখিনি, সেটা নাম অবধিও জানি না। আমরা বসার ঘরে বসতেই সেই বাড়ির একজন চাকর এসে আমাদের চা দিয়ে গেল। এই পরিস্থিতিতেও যে সে চা এনেছে তা দেখে আমরা অবাক হলাম সব থেকে বেশি। আমরা যখন চা খাচ্ছি তার আগেই ব্যোমকেশ নিজের চা খাওয়া শেষ করে ততক্ষণে ঘরে পায়চারি করা শুরু করেছে। আমরা বসেছি ঘরের মধ্যে। তখন একজন মধ্যবয়স্ক লোক এসে বাইরে থেকে বললেন, আমি কি ভিতরে আসতে পারি? আরে আসুন আসুন আসুন। আপনি আশা করি সুনন্দবাবু। আপনিই তো এই বাড়ির মালিক এখন। আপনিই বলতে গেলে গৃহস্বামী। আপনাকে বাইরে দাঁড় করিয়ে কেমন করে রাখবো বলুন তো? ভদ্রলোক আর অপেক্ষা না করে অতি দ্রুত ঘরে প্রবেশ করলেন। আর আমরা জানতে পেরেছি যে এই সুনন্দই হলেন অমলবাবুর পালিত পুত্র। ভদ্রলোক ঘরে আসতেই আমরা দেখলাম তাঁর চোখে একটুও জল নেই, বরং এক ধরনের অস্থিরতা। তবে ভদ্রলোকের বুকে একটা দামি ক্যামেরা ঝুলছে, তা কারো নজর এড়ায়নি। ওনার পরনে ছিল শৌখিন জরির কাজ করা একটা হলদেটে রঙের পাঞ্জাবি। ঘরে এসেই ভদ্রলোক বিরক্ত হয়ে বললেন, আপনি বলতে কি চান? আপনি কি সন্দেহ করছেন আমি আমার বাবাকে মেরে ফেলেছি? অবশ্যই। আপনি জানেন আমরা তদন্ত করতে এসেছি, আর তদন্ত করতে আসলে সবাইকেই আমরা সন্দেহের চোখেই দেখব, তাতে বাড়ির কেউই বাদ পড়বে না। ঘটনাটা ঘটার সময় যদি আমি নিজেও এই ঘরে থাকতাম তবে আমাকেও সন্দেহের চোখে দেখা হতো। আপনি কি বলতে চান সোজা সুচি বলুন, আমার সময় নষ্ট করবেন না। বাবার মৃত্যুর পর আমার মন মানসিক খুব একটা ভালো নেই। এরপর অনেক কাজ আছে, বাবার মৃতদেহ দাহ করা, আত্মীয় স্বজনদের খবর দেওয়া, অনেক কাজ।
এখন দেহ সৎকার করার কোনো উপায় নেই সুনন্দবাবু। এই দেহ এখন পোস্টমর্টেমে যাবে। এখন পুলিশের হেফাজতেই সেটা হবে। কেন বলুন তো আপনারা বাবার মৃত্যুর পরেও ওনাকে শাস্তি দিচ্ছেন না? কি ক্ষতি করেছেন উনি আপনাদের? এই শেষ সময়ে এসে কেন ওনার শরীর নিয়ে কাটাছেঁড়া হবে? কিছুই বুঝতে পারছি না আমি। বুঝতে পারবেন। তবে এখন এইটুকু জেনে রাখুন, আমাদের বিশ্বাস আপনার পিতার মৃত্যুটা স্বাভাবিক নয়। আর পোস্টমর্টেম রিপোর্ট এলে আমরা আরও নিশ্চিত হয়ে যাব। তাই এমন ব্যবস্থা। আপনাদের যা করার করুন, আর আমায় কি প্রশ্ন করবেন করুন, আর আমায় মুক্তি দিন। সেই বরং ভালো সুনন্দবাবু। আপনার বাবা যখন ঘরে বসে আমায় শেষবার টেলিফোন করেছিলেন, আপনি তখন ঠিক কোথায় ছিলেন একটু বলবেন? আমি আমার ঘরে ডার্ক রুমে ছবি ডেভেলপ করছিলাম। বাইরে তখন খুব বৃষ্টি হচ্ছিল, আমি কিছুই শুনতে পাইনি। বুঝতে পারলাম। আপনার কি এটা শখের কাজ, নাকি আপনি এটা প্রফেশনালভাবেই করেন? আমি ছবি তুলতে ভালোবাসি। বাবা কোনোদিন আমার এই ব্যাপারে কোনো রকম বিরক্তি প্রকাশ করেনি। তিনি এটা ভালোবাসতেন। সে যাই হোক, আপনাদের আর কি কোনো প্রশ্ন আছে? আপনার বাবার সংগ্রহে কি কোনো মূল্যবান পাণ্ডুলিপি আছে যা আপনার জানা? দেখুন, আমার বাবা একজন ভাষাবিদ ছিলেন। ওনার কাছে নানান দেশ বিদেশের বই ছিল এবং পাণ্ডুলিপিও ছিল অনেক। তবে কোনটা মূল্যবান বা কি সেটা আমার জানা নেই। আমি কোনোদিনই বাবার পড়াশোনার ব্যাপারে আগ্রহ দেখাইনি, তাই আমার ওই সব জানার কোনো প্রশ্নই ওঠে না। ঠিক আছে, এখনকার মতো আপনার প্রশ্ন উত্তর পালা শেষ। আপনি আসতে পারেন। এবার একবার আপনার বাবার যে সেক্রেটারি ছিল, ওই কী নাম জানি, হ্যাঁ হ্যাঁ, বিনায়কবাবু আশা করি, ওনাকে পাঠিয়ে দিন। উনি বেরিয়ে যেতেই ঘরে প্রবেশ করলেন একজন কম বয়সী ভদ্রলোক, যার বয়স আন্দাজ 27 বছরের বেশি হবে না। পরনে সাধারণ লাল রঙের একটা শার্ট, পায়ে কালো রঙের একটা প্যান্ট। আমরা বুঝতে পারলাম ইনিই হলেন সেক্রেটারি বিনায়কবাবু। ভদ্রলোক চশমা পরেন, তার মাথার চুল খানিকটা ছোট ছোট করে অগোছালোভাবে কাঁটা। আসুন বিনায়কবাবু, আপনারই অপেক্ষা করছিলাম। আচ্ছা, আপনার তো এখন এই কাজটা গেল, তবে কি কোনো নতুন চাকরি খুঁজবেন? হ্যাঁ, অমলবাবু খুব ভালো লোক ছিলেন আর আমায় উপযুক্ত পারিশ্রমিক দিতেন, তাই আর বাইরে কাজ করতে যেতে হয়নি। তবে এবার মনে হচ্ছে খুঁজতে হবে। আপনি কতদিন ওনার কাছে কাজ করছেন একবার বলবেন? খুব বেশি নয়, 3 বছর হবে। তিনি আমায় খুব ভালোবাসতেন। আচ্ছা, আপনার কাজ কি ছিল একটু বলবেন? আপনারা হয়তো জানেন উনি এত বড় ভাষাবিদ ছিলেন। ওনার সংগ্রহে অনেক বই আছে, আমি সেইগুলো দেখাশোনা করতাম। অনেক পাণ্ডুলিপি আছে যেগুলোর তর্জমা করার কাজও করতাম। শেষের দিকে উনি চোখে কম দেখতে পেতেন, তাই আমায় রেখেছিলেন সেইগুলো পড়ার জন্য। যখন অমলবাবুর মৃত্যু হলো, তখন আপনি ঠিক কোথায় ছিলেন সেটা একটু বলবেন? আমি নিচের অফিস ঘরে আগামী মাসের ক্যাটালগ তৈরি করছিলাম। স্যারের অভ্যেস ছিল লাইব্রেরি ঘরে একা কাজ করার, তাই আমি ওপরে যাইনি। আচ্ছা, বাইরের যে ছোট বাগানটা দেখলাম, ওটা কি আপনার করা? আপনাকে দেখে তো মনে হয় না আপনি বাগান করার পক্ষপাতী। না না, ওই সব অভ্যাস আমার নেই। বিভিন্ন রকমের উদ্ভিদ সংগ্রহ আর ছোটোখাটো বাগান করার অভ্যেস আছে এই বাড়ির একজনেরই, সে হলো তপতি। আচ্ছা, বুঝলাম। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। তবে একটা কথা বলুন তো, অমলবাবুর ঘরে একটি অন্য ধরনের উদ্ভিদ দেখলাম, এটার ব্যাপারে কি আপনি কিছু জানেন? না, এই ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই, আর আপনি বললেন বলে জানলাম সেখানে ওটা আছে। আমি কোনোদিন খেয়ালও করিনি। কথাটা শোনা মাত্রই ব্যোমকেশের মুখের ভাব যেন একটু বদলে গেল। সে যেন নতুন কিছু তথ্য ধরতে পেরেছে। এবার সে হাসি মুখে বিনায়কবাবুকে বেরিয়ে যেতে বলল। তিনি বেরিয়ে যেতেই একজন মাঝবয়সী মহিলা ঘরে প্রবেশ করলেন। মহিলা বলছি কারণ ওনার বয়স হয় কম, কিন্তু চেহারায় বার্ধক্যের ছাপ পড়েছে। ব্যোমকেশ পরে বলেছিল ওনার বয়স 35 বছরের বেশি হবে না। তবে মহিলা এত দ্রুত গতিতে এলেন যেন মনে হলো তিনি বাইরেই দাঁড়িয়েছিলেন। ওনার কি আড়ি পাতার অভ্যেস আছে নাকি? মহিলা ঘরে এসেই প্রথমে অতি দ্রুত তীব্র বিরক্তির সাথে কথাগুলো বলে চলল। আর ওনাকে দেখে আমার একটা কথা মনে পড়ে গেল, নারী চরিত্র বেজায় জটিল।
আপনারা কারা আমি তো ঠিক জানি না, আর কেনই বা এসব তদন্ত করছেন? আমার মামা সাধারণভাবেই মারা গেছেন। ওনার হার্টের সমস্যা ছিল অনেকদিন ধরে, আর সেজন্য উনি ওষুধও খাচ্ছিলেন। তাই আমি বলবো এইসব তদন্ত করে সময় নষ্ট করবেন না। সেটা না হয় পুলিশের ডাক্তার বলুক তপতি দেবী। আপনি বরং আমায় এটা বলুন, যখন আপনার মামা মৃত্যুর সঙ্গে লড়ছেন তখন আপনি কোথায় ছিলেন? কোনো রকম কি কোনো শব্দ আপনি পাননি? আমি তো দেখলাম বাগানটা লাইব্রেরি ঘরের নিচেই। হ্যাঁ, তবে আমি তখন পেছনের বাগানে লতাগুলোর ডাল ছাড়ছিলাম। বৃষ্টির মধ্যে ওগুলো না সরালে চারাগুলো পচে যেত। আর শব্দ তো কিছু পাইনি। আপনার মামার মৃত্যুতে আপনি একটুকুও শোকাহত নন, এটাই আমার মনে হচ্ছে। এটা কি সত্যি? শোক বাইরে প্রকাশ করা অন্তত আমার অভ্যেস নয়, তাই হয়তো এমনটা। আপনার মামা কি কোনো উইল করেছিলেন? এবং উইল করলে তাতে আপনাকে কি কোনো সম্পত্তি দেওয়ার কথা ছিল? দেখুন, দাদা হলো মামার পালিত পুত্র, আর আমি ছিলাম মামার নিজের লোক। সুতরাং এই সম্পত্তির উইল করলেও সেটা আমারই হতো। ঠিক আছে, আমায় আর বিরক্ত করবেন না দয়া করে, আমি আসি। একটা শেষ প্রশ্ন, সেটা জানলেই আপনার ছুটি। সে এবার তপতী দেবীর দিকে তাকিয়ে খুব শান্ত গলায় জিজ্ঞেস করল, আপনার বাগানে কি কোনো নতুন প্রজাতি গাছ আছে মিস তপতি? কারণ আপনার মামার ঘরে ঢোকার পর থেকেই আমি এক ধরনের মিষ্টি অথচ তীব্র গন্ধ পাচ্ছিলাম। ওটা কি আপনার লাগানো? তপতী দেবী একটু থমকে গেলেন, তারপর শান্ত গলায় বললেন, হ্যাঁ, মামার খুব শখ ছিল, তাই একটা গাছ আমাকে দিয়ে আনিয়েছিলেন। ওনার কথা শুনে ব্যোমকেশ উঠে দাঁড়ালো। আজকের মতো এটুকুই থাক দাসবাবু, কাল সকালে পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর আবার কথা হবে। ভায়া চলো। আমরা আর অপেক্ষা করলাম না, তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম সেই বাড়ি থেকে। দাসবাবু আমাদের নিজের জিপে করে বাড়ি পৌঁছে দিলেন। এখন মোটামুটিভাবে বলা চলে বৃষ্টিটা একটু কমেছে। আমরা ঘরে প্রবেশ করতেই পুঁটিরাম আমাদের চা দিল। এই চাটার অবশ্য দরকার ছিল। এক চুমুক দিতেই মাথাটা একটু শান্ত হলো। সেই রাতে ওকে বেশ চিন্তিত দেখলাম আমি। ও বারবার ঘরের মধ্যে পায়চারি করছে এবং অদ্ভুত ভঙ্গিতে বারবার বলছে, সুর সুর সুর। সুরটা যে কিসের সেটা তো আমরা সকলে জানি, কিন্তু ওই গ্রামোফোনের সুর কিভাবে কারো মৃত্যুর কারণ হয়ে উঠতে পারে সেটা আমি ঠিক বুঝতে পারলাম না। ও একের পর এক সিগারেট জ্বালিয়ে চলেছে দেখে আমি ওর উদ্দেশ্যে জিজ্ঞেস করলাম, আচ্ছা একটা কথা বলো তো, বাইরের কোনো লোক কি এই খুনের সাথে জড়িত? দেখো, আমার মতে বাড়ির সদর দরজা কিন্তু সবসময় খোলা থাকে, আর গেটে কোনো দারোয়ানও নেই। অপরদিকে বিনায়কবাবু জানান তিনি কোনো বইয়ের প্রুফিংয়ের কাজ করছিলেন। সুনন্দবাবু নাকি ফিল্ম ডেভেলপের কাজ করছিলেন, আর আমরা সবাই জানি ওই কাজে ডার্ক রুম দরকার হয়। সুতরাং তার তো কোনো বিষয়ে ধ্যান থাকবে না। আর সবশেষে আসে তপতী দেবী। তিনি যে বাগানে ছিলেন তাতে আমার কোনো সন্দেহই নেই। ওনার পায়ে হালকা মাটি এবং গায়ে বিভিন্ন জায়গায় পোশাকে গাছের ছোট ছোট পাতা লেগেছিল। সুতরাং তিনি সত্যি কথাই বলছেন। তুমি বলতে কি চাইছো খোলসা করে একটু বলো তো। মানে একটাই, খুবই সহজ। কোনো অজ্ঞাত লোক সেই সময় সবার ব্যস্ততাকে কাজে লাগিয়ে ঘরে প্রবেশ করে এবং অমলবাবুকে খুন করে। অজিত, তুমি এতটা বোকা কেন বলো তো? আমরা যখন আজ ওই বাড়িতে পৌঁছাই তখন দাসবাবু আমাদের কি বলেছিলেন মনে করো? কি আবার বলছিলেন? এত তাড়াতাড়ি ভুলে গেলে চলবে? দাসবাবু বলেছিলেন ভদ্রলোকের ঘর ভিতর থেকে বন্ধ ছিল এবং পুলিশ সেই ঘরের দরজা ভেঙে অমলবাবুর মৃতদেহটি উদ্ধার করে। সোজা কথায় বলতে গেলে তার মানে অমলবাবু নিজেই ঘর লক করে কাজ করছিলেন। কেউ যদি ঘরে প্রবেশও করে থাকে তবে সে ঘরের ভিতর দিয়ে ম্যাজিক জানা থাকলেও উড়ে যেতে পারবে না আশা করি। তুমিও না মাঝে মাঝে এমন বোকা বোকা কথা বলো বন্ধু, মাঝে মাঝে আমার তোমাকে দেখে সন্দেহ হয় তুমি সত্যি রহস্য উপন্যাস লেখো কিনা। তার মানে বলছো স্মৃতিশক্তি একটু দুর্বল হয়েছে, তাই তো? কি বলো, তবে ডাক্তারটা দেখিয়ে আসবো নাকি একটু? আমার কথা শুনে ও যেন কেমন একটু উত্তেজিত হয়ে উঠল। তারপর আমার দিকে হাসি হাসি মুখ করে তাকিয়ে বলল, ধন্যবাদ ভাইয়া, তুমি ডাক্তার কথাটা বলে যে আমার কত বড় উপকার করলে তা তুমি নিজেই জানো না। আমি অমলবাবুর ঘরে টেবিলের ওপর ওনার একটি প্রেসক্রিপশন দেখেছিলাম ডক্টর ধীরাজের চেম্বারে। আর আমার বিশ্বাস ডক্টর ধীরাজ একজন হার্টের ডাক্তার এবং অমলবাবু ওনার কাছে চিকিৎসা করাতে যেতেন। আমরা কাল সকাল সকাল ঘুম থেকে উঠেই ডাক্তারবাবুর চেম্বারের দিকে রওনা হব। একটু আগেই যাব, কারণ আগে গেলে হয়তো তাড়াতাড়ি কাজটা মিটে যাবে।
এই যে বলছিলে আমার নাকি স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাচ্ছে, এখন বলো এই ক্লুটা হঠাৎ না বললে কোথায় তুমি খুঁজে পেতে এটা? ওটা দিচ্ছ বন্ধু, তুমি তো আমার ওয়াটসন, তোমাকে ছাড়া কি আর কেস সলভ চলে? সেই দিন রাতে আমার ঘুমটা এলো একটু দেরিতে। তার কারণ অবশ্য একটাই, আমিও এই কেসটা নিয়ে একটু ভাবছিলাম, তবে বেশি দূর অগ্রসর হতে পারিনি। ওটা না হয় ব্যোমকেশের ওপরেই থাক। পরের দিন সকালে যখন আমার ঘুম ভাঙল তখন প্রায় 7:30টার কাছাকাছি বাজে। আমাদের হ্যারিসন রোডের এই 3 তলার ঘরে তখন সূর্যের হালকা আলো এসে পড়েছে। আমার বন্ধুটি আশা করি অনেক আগেই ঘুম থেকে উঠেছে। আজকাল ও খুব সকাল সকাল ওঠে, তার সাথে শরীরচর্চা করে এবং মনঃসংযোগ করে। সেটার ফল সে হাতে নাতে পাচ্ছে, এও আমায় জধিয়েছে। সে বলে রোজ সকালে উঠে শরীরচর্চা করলে শরীর তো ভালো থাকেই, অপরদিকে মনঃসংযোগ করলে মাথাটাও খোলে এবং মাথা ঠান্ডা রাখে। তবে সেটা পরীক্ষা করে দেখার অবকাশ আমার ঘটেনি, কারণ আমি সর্বদাই একটু অলস প্রকৃতির। আমি দেখলাম ব্যোমকেশ তখন চায়ের কাপ হাতে নিয়ে স্তব্ধ হয়ে বসে আছে। ওর সামনে টেবিলের ওপর রাখা সেই ছোট শিশিটি, যার ভেতরে লাইব্রেরি ঘরের আলমারির তলা থেকে পাওয়া সেই সামান্য বস্তুটি রাখা। আমি খবরের কাগজটা হাতে নিয়ে দেখলাম সেখানে অমলরঞ্জন মুখোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর খবরটা ছোট করে এক কোণে ছাপা হয়েছে। পুলিশ একে আপাতত হৃদরোগ বলেই চালিয়ে দিচ্ছে। আসলে এমন বড় বামের মানুষের মৃত্যুর খবর যে কাগজে বেরোবে সেটা আমি জানতাম। আমার মনে একটা প্রশ্ন তখন ঘোরাঘুরি করছিল। আমি আর অপেক্ষা না করে প্রশ্নটা করেই ফেললাম। আচ্ছা, তোমার কথা মতো তো পুলিশ ডেড বডি পরীক্ষা করার জন্য পাঠিয়েছিল, সেই পোস্টমর্টেম রিপোর্টের কোনো খবর পেলে নাকি? আমার বন্ধুটি তখন টেবিলে রাখা ওই শিশিটার দিকে তাকিয়ে উদাস ভঙ্গিতে বলল, দাসবাবু ফোন করেছিলেন আর তিনি জানান ডাক্তাররা অদ্ভুত এক সংকটে পড়েছেন। অমলবাবুর হৃৎপিণ্ডটা নাকি হঠাৎই সংকুচিত হয়ে স্তব্ধ হয়ে গেছে, অথচ রক্তে কোনো পরিচিত বিষের ছিটে ফোঁটাও নেই। তারা একে মায়োকার্ডিয়াল ইনফেকশন বলতে চাইছেন, কিন্তু আমি জানি ওটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়। বুঝতে পারলাম, তার মানে তো বলতে গেলে এটা স্বাভাবিক মৃত্যুই মনে হচ্ছে, আর খবরের কাগজে তাই ওটা স্বাভাবিক মৃত্যু বলে লিখেছে। আচ্ছা, একটা কথা বলো তো, দাসবাবু কি কেসটা ক্লোজ করে দিতে বলেছেন তোমায়, না তুমি তোমার মতো তদন্তটা চালিয়ে যাবে? আমার কথা শুনে ও উঠে দাঁড়ালো, তারপরে বলল, কেস ক্লোজ হয়নি বন্ধু, কারণ মৃত্যু পথযাত্রী অমলবাবু নিজে আমায় এই তদন্ত চালিয়ে যেতে বলেছিলেন। সুতরাং আমি সেটা করতেই পারি, আর দাসবাবু আমায় কতটা স্নেহ করে সেটা তুমি জানো। সুতরাং আমি নিজের কাজ চালিয়ে যাব। আমার মনে হচ্ছে এটা কোনো সাধারণ মৃত্যু একেবারেই নয়। তবে তৈরি হয়নি, দাঁড়াও। হোমস যখন কেস নিয়ে এগিয়ে যাচ্ছে তখন তার পেছন পেছন ওয়াটসনকে তো আসতেই হবে। বুঝলে ভায়া, আরেকবার সেই স্মৃতি কুটিরে যেতে হবে। কাল আমি যা দেখেছি আজ তার প্রমাণ চাই, বিশেষ করে সেই পাণ্ডুলিপিটা কাল যেটা খুঁজে পাইনি, যার কথা অমলবাবু মরবার আগে বলে গেছিলেন আমায়। সুতরাং এখন প্রথম কাজ ওটা উদ্ধার করা। তবে এখন আমরা প্রথমে যাব ডাক্তার ধীরাজের চেম্বারে। আমরা যখন ট্যাক্সি নিয়ে ধীরাজ ডাক্তারের চেম্বারে পৌঁছলাম তখন প্রায় বেলা 10টার কাছাকাছি বাজে। এখন থেকেই রোগীদের লাইন পড়ে গেছে চেম্বারের বাইরে। বাইরে কম্পাউন্ডার তখন রোগীদের নাম খাতায় লিখে রাখছেন। বুঝতে পারলাম ডাক্তারবাবু এখনও আসেননি। আমরা যখন কম্পাউন্ডারের কাছে গিয়ে নিজেদের পরিচয় দিলাম তখন উনি সস্নেহে আমাদের ডাক্তারের ঘরে নিয়ে গিয়ে বসালো। আমরা বসেছি, ঠিক তার 5 মিনিটের মাথায় ঘরে প্রবেশ করলেন ডাক্তার ধীরাজবাবু। ব্যোমকেশ এক মুহূর্ত সময় নষ্ট করল না। সে তৎক্ষণাৎ নমস্কার জানিয়ে কথা বলা শুরু করল। নমস্কার ডাক্তারবাবু, এই অধমের নাম সত্যান্বেষী। কথাটা শেষ করার আগেই তিনি আমাদের উদ্দেশ্যে বললেন, আর বলতে হবে না, আপনাকে কে না চেনে মশাই, আপনি তো সেই বিখ্যাত ডিটেকটিভ। তবে আমার কাছে কেন সেটা ঠিক বুঝতে পারলাম না। আমার কাজ তো মানুষকে সুস্থ করার, কোনো অপরাধের সঙ্গে তো যুক্ত আমি নই। আরে না না ডাক্তারবাবু, আমার একটা তথ্য লাগবে। আপনি তো জানেন বিখ্যাত ভাষাবিদ অমল রঞ্জন বাবুর মৃত্যু ঘটেছে। আমি সেই কেসেরই তদন্ত করছি, তাই আপনার কাছে আসা। আপনি তো ওনার চিকিৎসা করছিলেন, তাই তো? ওনার মৃত্যুর খবরটা আমি পাই আজ সকালে খবরের কাগজ থেকে। তবে ওটা তো স্বাভাবিক মনে হয়েছে। তবে তদন্ত কিসের? পুলিশ ডাক্তারও তাই জানিয়েছে।
অমলবাবুর হৃৎপিণ্ডটা নাকি হঠাৎই সংকুচিত হয়ে স্তব্ধ হয়ে গেছে। তারা একে মায়োকার্ডিয়াল ইনফ্র্যাকশন বলতে চাইছেন। আপনার কি মনে হয় এরকম কিছু সম্ভাবনা ছিল? দেখুন, ডাক্তার হিসেবে আমি বলবো ওনার হার্ট অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল শেষের কয়েক মাস। তবে উনি আমার ওষুধ খেয়ে অনেকটাই সুস্থ হয়ে গিয়েছিলেন। আমার বিশ্বাস কোনো সাধারণ কিছুতে ওনার মৃত্যু হয়নি। কিছু হয়তো তিনি শক পেয়েছিলেন মৃত্যুর আগে। আমায় ভদ্রলোক নিজের পরিবারের কথাও বলতেন। আমি তো ওনার চিকিৎসা বাড়িতে গিয়ে করতাম। আপনি যেটা বললেন সেটা আমারও মনে হয়। এই মৃত্যুটা স্বাভাবিক নয় ডাক্তারবাবু। আর আপনি ওই বাড়ির পরিবারের সম্বন্ধে কতটা জানেন? আর উনি কি উইল করেছিলেন? আমার বিশ্বাস অমল উইল করেছিল, এবং সেই উইল সে নিজে কোথাও লুকিয়ে রেখেছিল। আমায় সে আগেও চুপি চুপি বলেছিল উইলের কথা। উইলে সে নিজের পালিত পুত্রকে সম্পত্তির অর্ধেক দিয়ে যেতে চেয়েছিল। আসলে সুনন্দ নিজের ছেলে নয়, সুতরাং ওর ভালো মন্দ হলে তার সব সম্পত্তির ভাগ পেত ওর ভাগ্নি। আর ভাগ্নিটা শুনেছিলাম কোন একটা মস্তানের সাথে প্রেম ভালোবাসা করেছিল। পরে সে ওকে ছেড়ে চলে যায় বিয়ের পর। তারপর থেকেই সে মামার কাছে আছে। আর সুনন্দকে আপনারা যতটা সহজ ভাবছেন ততটা সহজ সে নয়। মার্কেটে ওর অনেক টাকার দেনা আছে। সম্পত্তি পেলে তার ওই সব দেনা শোধ হবে। সুতরাং আমি বলবো আপনি তদন্ত চালিয়ে যান। ধন্যবাদ আপনাকে ডাক্তারবাবু। আপনি এতগুলো তথ্য দিয়ে আমাকে অনেক উপকার করলেন। আর একটা শেষ প্রশ্ন আপনাকে করতে চাই। অবশ্যই অবশ্যই। আচ্ছা, এমন কি হতে পারে অমলবাবুর মতো দুর্বল হার্টের মানুষের কোনো সুর বা শব্দের জন্য মৃত্যু ঘটতে পারে? কারণ ভদ্রলোক মৃত্যুর আগে আমায় এক অদ্ভুত সুর শুনতে পাচ্ছিলেন বলছিলেন। আমি সেটার ওপর জোর দিচ্ছি তাই। হ্যাঁ, হতে পারে। আমরা সঙ্গীতের অনেক সুর জানি না। আর কিছু কিছু সুর এত শ্রুতিকটু হয় তা দিয়ে মানুষের হার্টকে দুর্বল করা যেতে পারে। তবে অমল তো চাইলে সেই সুর বন্ধও করে দিতে পারত। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। আপনার অনেকটা সময় নষ্ট করলাম। আমি আমার উত্তর পেয়ে গেছি। আপনি আপনার রোগীদের সময় দিন, আমি ততক্ষণ আমার অপরাধীদের সময় দিই। ভবিষ্যতে যদি কোনো দরকার হয় আমাকে জানাতে একদম ভুলবেন না কিন্তু। আমরা কথাটা বলি ডাক্তারবাবুর চেম্বার থেকে বেরিয়ে আসি। আমি বুঝলাম ও কোনো নতুন তথ্য আবিষ্কার করেছে, তবে সেটা আমায় বলবে না। আমরা আবার ট্যাক্সিতে উঠে বসলাম। গন্তব্য স্মৃতিকুটির। যখন আমরা স্মৃতিকুটিরে পৌঁছলাম তখন বাড়ির পরিবেশ আরও বেশি থমথমে। বাড়ির কর্তা চলে গেলে যা হয় আর কি। তবে বাইরে এখনও যে কেন পুলিশ পাহারা রাখা আছে সেটা তো বুঝতে পারলাম না। তবে কি দাসবাবু ঠিক করেছেন এই তদন্তটা তিনিও এখনও চালিয়ে যাবেন? ও পুলিশের অনুমতি নিয়ে সোজা চলে গেল লাইব্রেরি ঘরে। ঘরটি এখন সিল করা, কিন্তু আমাদের ভেতরে ঢোকার অনুমতি আছে। ওর অপেক্ষা না করে লাইব্রেরিতে রাখা থরে থরে বই এবং পাণ্ডুলিপির মাঝখানে কিছু যেন খুঁজতে লাগলো। আমি বুঝলাম সে ওই পাণ্ডুলিপিটা খুঁজছে যার ৫ম অধ্যায়ের কথা উল্লেখ করেছিলেন অমলবাবু। কিন্তু সেই রকম কোনো বই আমরা পাইনি আলমারির তাকে। কিন্তু টেবিলের নিচে চোখ ফেলতেই আমরা উদ্ধার করি একটা পুরনো আমলের পাণ্ডুলিপি। ও টেবিলের নিচ থেকে পাওয়া সেই প্রাচীন পাণ্ডুলিপিটি হাতে নিল। আমি দেখলাম এটা পাল শাসনের সময়ের জিনিস, আর সেটা পাল যুগের সেই ভূর্জপত্র যা এখন হলদে হয়ে গেছে। সে খুব সাবধানে পাতাগুলো উল্টাতে লাগলো। ১, ২, ৩, ৪ এবং হঠাৎই সে থেমে গেল। ৪ নম্বর পাতার পরেই সরাসরি ৬ নম্বর পাতা। মাঝখানে সেই ৫ নম্বর পাতাটি বেমালুম গায়েব। তার মানে ভদ্রলোক মৃত্যুর আগে ৫ নম্বর অধ্যায় না ৫ নম্বর পাতার কথা উল্লেখ করেছেন। ও আমার উদ্দেশ্যে বলল, দেখলে, অমলবাবু ফোনে ঠিকই বলেছিলেন। এই ৫ম পাতাটাই ছিল এই পাণ্ডুলিপির মূল বিষয়বস্তু। ওই পাতায় এমন কিছু ছিল যার জন্য খুনিকে অতটা ঝুঁকি নিতে হয়েছে। আমার বিশ্বাস এই পাতাটা সরানো হয়েছে অমলবাবুর মৃত্যুর পর। এখন দেখা যাক বাড়ির কেউ জানে কিনা সেই পাণ্ডুলিপির ব্যাপারে। চলো, আরও একবার বাড়ির সবাইকে জেরা করতে হবে। এবার বাইরের পুলিশের লোকটিকেও সাথে নিয়ে আসতে হবে, কারণ বাড়ির লোক এবার কথা বলতে নাও পারে। ও পুরো লাইব্রেরি ঘরটা আবার খুঁটিয়ে দেখতে লাগলো। সে এবারে নজর দিল জানলার গড়াদের ওপরে। জানলার শিকগুলো খুব যত্ন করে পরীক্ষা করতে করতে সে হঠাৎই নিচু হয়ে কার্পেটের একটা অংশ খুঁড়তে শুরু করলো।
সেখানে কিছু ছোট ছোট প্লাস্টিকের দানা আর তামার তারের অতি সূক্ষ্ম কণা পড়েছিল। সে বিড়বিড় করে বলল, গ্রামোফোন, উচ্চ কম্পাঙ্ক, আর এই তার। যদি আমার চিন্তা সত্যি হয় তবে আমি অনেকটা কাছে চলে এসেছি। ভায়া, ওই গ্রামোফোনটা তোলো তো, ওটা নিয়ে যেতে হবে। বাড়ির কেউ আপত্তি করলে বলবে দাসবাবু বলেছেন, এবং পুলিশ জিনিসটা দেখতে চাইছে। আমি গ্রামোফোনটা নিয়ে বগল দাবা করে বেরিয়ে এলাম। জিনিসটা পুরনো দিনের, তাই বেশ ভারী। সেটা আমি পুলিশ লোকটার হাতে বাইরে আমাদের জন্য দাঁড়িয়ে থাকা ট্যাক্সিতে তুলে দিয়ে ফিরে এলাম। ঘরে ফিরে এসে দেখি ব্যোমকেশ তখন একে একে বাড়ির সদস্যদের আবার ডাকলো, তবে একজন একজন করে না, একসাথে সবাইকে। সবাই চুপচাপ যখন বসে আছে তখনও প্রশ্ন করল, সুনন্দবাবু, আপনি বললেন কাল রাতে আপনি ডার্ক রুমে ছবি ডেভেলপ করছিলেন। আপনি কি অমলবাবুর ওই গ্রামোফোন রেকর্ডটা তখনও কোনো আওয়াজ শুনতে পেয়েছিলেন? সুনন্দ একটু আমতা আমতা করে বলল, আগে না, আমি তো শুধু আলোকচিত্রই নিয়েই থাকি। ওসব গ্রামোফোনের আওয়াজ শুনলেও কাল খেয়াল করিনি। আর হ্যাঁ, বাবা সেটা রোজ শুনতেন। আপনি কি ফিল্ম ডেভেলপ করা ছাড়াও যন্ত্রপাতি সারাতে পারেন? হ্যাঁ পারি, তবে খুব একটা করি না। আমি লিখেছিলাম সেই কাজ, তবে খুব একটা করে ওঠা হয় না। সেই কাজ করার জন্য অবশ্য জিনিস খারাপ হতে হয়, সেটা তো এই বাড়িতে অতি সহজে হয় না। ব্যোমকেশ এবার বিনায়কবাবুর দিকে ঘুরল। বিনায়কবাবু, আপনি অমলবাবুর সাথে 30 বছর আছেন। আমার হাতের যে পাণ্ডুলিপিটি দেখছেন, এটা চেনেন আশা করি। এই পাণ্ডুলিপির 5 নম্বর পাতায় কি ছিল আপনি নিশ্চয়ই জানতেন আশা করি। আপনারা কিন্তু এবার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। একে তো আপনারা পুলিশের লোক নন, কিন্তু এই সব ব্যাপার নিয়ে মাথা ঘামাচ্ছেন কেন? কাজবাজ নেই নাকি আপনাদের? আমার সার্চ ওয়ারেন্ট বার করতে হবে না। আমি চাইলে এখনই আপনার ঘরের তল্লাশি নিতে পারি, কেউ তাতে বাধা দেবে না। আর আপনি যখন কোনো অপরাধ করেননি তখন চুপচাপ বসুন আর আমায় আমার কাজটা করতে দিন। ব্যোমকেশ হঠাৎ তপতী দেবীর ঘরের দিকে হাঁটা দিল। তপতির ঘরটি বাগানের ঠিক পাশেই। জানলা দিয়ে একটা অন্য ধরনের ঝাড় দেখা যাচ্ছে। সে তপতির পড়ার টেবিলে রাখা একটি উদ্ভিদবিদ্যার বই তুলে নিল। বইটির ভেতরে একটি শুকনো পাতা বুকমার্ক হিসেবে রাখা ছিল। পাতাটা হাতে নিয়ে ও শুকলো। তারপর সেটা রেখে আমার উদ্দেশ্যে বলল, এই গন্ধটা কাল অমলবাবুর ঘরেও ছিল। এটা সাধারণ কোনো ফুলের গন্ধ নয়। আমার মন বলছে এটা অন্য কিছু। চলো ফেরা যাক। আমরা বেরোচ্ছি, তখন তপতী দেবী ঘরে ঢুকে ব্যোমকেশকে দেখে থমকে দাঁড়ালেন। তার মুখ তখন রক্তশূন্য হয়ে গেছে। সে কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে এলো। আমি লক্ষ্য করলাম ও পকেটে একটা বইয়ের পাতা জাতীয় জিনিস লুকিয়ে পকেটে চালান করে দিল। আমি কিন্তু বুঝতে পারলাম ওর মুখের মৃদু হাসি বলছে ও কিছু একটা মস্ত বড় সূত্র খুঁজে পেয়েছে। সে বেরোবার সময় বাড়ির বাইরে দাঁড়িয়ে আমার উদ্দেশ্যে বলেছিল, ভায়া, কাল রাতে চোর এসেছিল ঠিকই, কিন্তু সে পাতাটা নিয়ে যায়নি। পাতাটা এই বাড়িতেই ছিল, এমন এক জায়গায় যা কেউ কল্পনাও করতে পারবে না। চলো এবার বাড়ি ফেরা যাক। মোটামুটি বলা চলে আমাদের জাল অনেকটাই গুটিয়ে ফেলেছি। এখন সময় মতো প্রমাণগুলো হাতে পেলেই শান্তি। বেশি সময় লাগবে না। ও কথাটা বলছে আমি তখন ট্যাক্সিতে উঠে বসেছি। তবে আমরা দুজন যখন ট্যাক্সিটা ছাড়তে বললাম, দুজনেই দেখতে পেলাম অদ্ভুত ব্যাপারটা। দেখলাম বাড়ির ব্যালকনিতে ঠাঁয়ে দাঁড়িয়ে আছেন তপতী দেবী। ওনার দৃষ্টি আমাদের দিকে। ওনার দৃষ্টিতে এমন কিছু ছিল যেন মনে হলো আমাদের ভস্ম করে দিতে পারে। ওই অগ্নিচক্ষু যেন আমাদের অনেক কিছু বলে দিয়ে গেল। পরের দিন সকালে যখন ঘুম থেকে উঠলাম তখন প্রায় বেলা 10টার কাছাকাছি। আমার ঘুমটা আজ এতটা দেরিতে ভাঙল কেন সেটা ঠিক বুঝতে পারলাম না। তবে ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে আসতেই দেখি ব্যোমকেশ বাড়িতে নেই। পুটিরামকে জিজ্ঞেস করায় সে জানায় যে ও খুব সকাল সকাল হাতে একটা বাদ্যযন্ত্র নিয়ে বাড়ি থেকে নাকি বেরিয়ে গেছে। আর সেই বাদ্যযন্ত্র যে অমলবাবুর গ্রামোফোনটা, সেটা আমায় আর বলে দিতে হবে না। কিন্তু জিনিসটা নিয়ে ও করবে কি? ওর কি কোনো মতলব আছে, নাকি ওর ভিতরে সে কোনো সূত্র খুঁজে পেয়েছে? সবটাই কেমন যেন ধোঁয়া ধোঁয়া লাগছে আমার। সত্যি কথা বলতে এতটা জটিল কেস আমি কোনোদিন দেখিনি। এর আগেও বহু কেস এসেছে, কিন্তু এটা যেন একটু আলাদা। এর আগে এমন কোনো দিন হয়নি যে কোনো মানুষ আমাদের টেলিফোনের পেছনে কথা বলতে বলতে মৃত্যুবরণ করেন এবং তার মৃত্যু রহস্য উন্মোচন করার জন্য আমাদের ডাক পড়ে।
প্রতিটি ঘটনাই যেন অন্যদিকে মোড় নিতে শুরু করেছে। আমি তো এটাও বুঝতে পারছি না যে সে কতদূর অগ্রসর হয়েছে এই তদন্তে। আমি দুপুরের খাবারে মাছের মাথা দিয়ে মুগের ডাল, রুই মাছ ভাজা খেতে যখন ভাবছি ও এখনো এলো না কেন, ঠিক সেই মুহূর্তে ঘরে এসে হাজির হলো আমার বন্ধুটি। বাহ বাহ, আমি নেই আর সেই সুযোগে তুমি টুপটাপ মাছ ভাত খাচ্ছ হে বন্ধু। এই হলো আজকালকার কলিযুগের বন্ধুত্ব। একজন খেটে খেটে বেড়াচ্ছে আর অন্যজন বেশ আয়েশ করে পায়ের ওপর পা দুটো তুলে মাছের মাথা চেবুচ্ছে। মাছের মাথা চিবোচ্ছি, সেটাই ভালো না বলো? আমি তো আর এখন তোমার মাথা চিবোবো ভাবছিলাম। আমায় না নিয়ে যে কত রাজ্য জয় করে ফিরলে সেটাই তো বুঝতে পারছি। আমার মাথা চেনানোর দরকার কি ছিল ভায়া? এই বয়সে যদি বিয়েটা করে নিতে, আমার মতো লোকের মাথা খাওয়ার ইচ্ছে হয় না, বুঝলে হে চিরকুমার? খোঁটা দিচ্ছ? হ্যাঁ, দাও দাও, তুমিও বাদ যাবে কেন? বৌঠান থাকলে সেও ওই নিয়ে আমায় বলে, আজ তুমিও? তবে বিয়েটা করেই ফেলো না। পাগল না পেট খারাপ? নিজের দায়িত্ব নিতে পারি না, তার উপর আবার আরেকজনকে ঘাড়ে চাপিয়ে দেওয়ার মতলব করছো তুমি? কিপটে লোক একটা, সারা জীবন খালি বসে বসে পয়সায় জমিয়ে যাও আর বই লিখে যাও তুমি, বুঝলে? প্রেম প্রীতি তোমার দ্বারা হবে না। যারা করার ঠিক তারা করছে। বলতে কি চাও তুমি? হ্যাঁ, কাকে আবার প্রেম করতে দেখলে তুমি? আছে আছে, স্মৃতি কুটিরের ভিতরেই আছে। আর এই রহস্যের একদম দোরগোড়ায় পৌঁছে গেছি বন্ধু। এখন খালি সময়ের অপেক্ষা, হাতে হাড়িটা ভাঙা। তোমার কথার মাথা মুন্ডু তো কিছুই বুঝতে পারছি না আমি, সবটা খুলে বলো তো। সবুরে মেমা ফলে বন্ধু। আমায় একটু স্নান টান সেরে খাবারটা খেতে দাও, তারপর না হয় সব শুনো। বলে ও কাঠের চেয়ারটা ঘটাং শব্দ করে টেনে হাসি হাসি মুখ নিয়ে এগিয়ে গেল স্নানঘরের দিকে। আমি আর কি করি, শান্তিতে নিজের ভোজনে মনোনিবেশ করলাম। পুঁটি, ও পুঁটি, বলছি আমার গামছাটা কই? দেখেছো ভায়া, তোমার বৌঠান থাকলে এইসব জিনিস কতটা সামলে রাখে। কথাটা বলে মিচকি হাসি দিয়ে সে গামছা কাঁধে স্নানঘরে প্রবেশ করল। তবে খাওয়া দাওয়া শেষ করে আমি একটু আমার লেখার কাজে মনোনিবেশ করেছিলাম। তবে ওর খাওয়া দাওয়া শেষ হতেই আমি ওর ঘরে গেলাম। সেখানে গিয়ে আমি ওকে ইতস্তত পায়চারি করতে দেখলাম ঘরের ভিতরে। আমি ঘরে প্রবেশ করতেই ওর উদ্দেশ্যে প্রশ্ন করলাম, বলছে, অনেক তো হেঁয়ালি করলে, চলে এবার তাড়াতাড়ি খুঁড়ে বলো যে তুমি আজ সকালে আমায় ছেড়ে কোথায় কোথায় গেলে। প্রথম কথা, আমি তো তোমায় রেখে যেতে চাইনি। যখন তোমার ঘরে যাই তখন দেখি তুমি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছ, তাই আর তোমায় বিরক্ত করিনি। তবে আজ বেরিয়ে অনেক উপকার হয়েছে, বুঝলে? তুমি তো গ্রামোফোনটা নিয়ে বেরিয়েছিলে, ওটা তো নিয়ে এলে না? বাবা, সেই খবরও জোগাড় করে ফেলেছো দেখছি। আসলে জিনিসটা বিকল ছিল এবং এমনভাবে ভাঙা ছিল, তাই একটু মেকানিক দেখাতে গিয়েছিলাম। আর তারপরেই সেটা বগল দাবা করে নিয়ে গিয়ে হাজির হই থানায় দাসবাবুর কাছে। আর সবটা খুলে বলি। তিনি তো শুনে বড়ই অবাক। আর এইটুকু কাজ করতে তোমার এতটা সময় লেগেছে? কে বললো আমি খালি ওই কাজে গেছি? আমি গেছিলাম ন্যাশনাল লাইব্রেরিতে, সেখানে একজন বোটানির প্রফেসরের সাথে কথা বলতে। আর ওনার সাথে কথা বলে আমি জানতে পারি শিশির মধ্যে যে পাতাটা ভরে নিয়ে গিয়েছিলাম সেটা একটা বিরল প্রজাতির উদ্ভিদ। আর সেই উদ্ভিদের নাম হলো নাইট ব্লুমিং জেসমিন। আর সেই ফুলের গাছই রাখা ছিল অমলবাবুর ঘরে। আর ওই ফুলের গাছে কি কোনো বিষ ছিল? না, ছিল না। তবে অমলবাবুর মৃত্যুটা হলো কিভাবে? সবুর করো ভায়া, সবুর করো, তারপর শোনো। আমি একটা অদ্ভুত ব্যাপার আবিষ্কার করি, তবে সেটা আমার অনুমান মাত্র। আর সেটা যে 100% সত্যি সেটাও বুঝতে পারি অমলবাবুর বন্ধু উকিল মুন্সির কথা শুনে। উকিল সাহেব জানান অমলবাবু উইল করেছিলেন এবং সেটা তিনি নিজের ঘরেই কোথাও লুকিয়ে রেখেছিলেন। আর আমার বিশ্বাস চোর সেই উইল খুঁজতেই ওই ঘরে প্রবেশ করে। তবে এখন সবটা জলের মতো পরিষ্কার। কাল সকালে আমরা অতি দ্রুত দাসবাবুকে সাথে নিয়ে পৌঁছে যাব স্মৃতি কুটিরে এবং খুঁজে বার করব আসল খুনিকে এবং কি সেই খুনের কারণ। তার মানে বলছো সত্যান্বেষীর সত্য অনুসন্ধান শেষ হয়েছে, এখন খালি সময়ের অপেক্ষা কখন তুমি পুরো সমাধানটা আমাদের সামনে তুলে ধরবে। আমি দাসবাবুকে ফোন করে জানিয়ে দিয়েছি
স্মৃতিকুটিরে আজ রাতে পাহারা বাড়িয়ে দিতে। কারণ আমার বিশ্বাস পাখি হয়তো ফুরুত করে পালিয়ে যেতে পারে। তার মানে কি অপরাধী সেই বাড়িতেই আছে? ও আমার কথার কোনো উত্তর না দিয়ে নিজের পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট বার করে আনলো। তারপর সেটা থেকে একটা সিগারেট বার করে ধরিয়ে নিল। সেই সিগারেটে খানিকটা শুকটান দিয়ে একরাশ ধোঁয়া ছেড়ে ওপরের দিকে ছেড়ে বলল, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই। পরের দিন সকালে আমার ঘুম ভাঙল ব্যোমকেশের উত্তেজিত কণ্ঠস্বরে। সে আমায় প্রবলভাবে ধাক্কা দিচ্ছে, আর সেই ধাক্কার জেরে আমার ঘুম সেদিনের মতো ভেঙে গিয়েছিল। তবে চোখ খুলেই যেটা দেখি সেটা কিছুটা এইরকম। অজিত, অজিত, আরে ওঠো ভায়া, কটা বাজে দেখেছো? স্মৃতিকুটির থেকে ফোন এসেছিল। দাসবাবু জানিয়েছেন ওই বাড়ির একজন কাল পুলিশি পাহারা থাকা সত্ত্বেও দেওয়াল টপকে পালানোর চেষ্টা করে। তবে তার চেষ্টা বিফল হয়েছে, কারণ পুলিশ বাহিনী ওকে খানিক দূর থেকেই আবার আটক করে। তার মানে তুমি কি বলছো? বাড়ির লোকে খুনি? সেটা কে? উনি কে তা জানি না, তবে পালাবার চেষ্টা করেছেন সুনন্দবাবু। তবে সেটা যে কেন তা আমরা ওই বাড়িতে গেলেই জানতে পারবো। আর আজই এই কেসের সমাধান হবে। একটু পরেই আমরা বেরোবো। রহস্যের জবনিকা পতন দেখতে হলে বিছানা ছেড়ে তাড়াতাড়ি উঠে পড়ো। সে আর বলতে, তোমার জন্য তুমি শান্তিতে ঘুমোতেও পারবো না, বুঝলে? দাসবাবু ঠিক আধ ঘন্টা পরেই জিপ নিয়ে আসছেন। তিনি আমাদের এখান দিয়ে ওই বাড়িতে নিয়ে যাবেন। অযথা ট্যাক্সির ভাড়া খরচ আমি করছি না। তুমি পারো বটে, কিন্তু আমার প্রশ্ন হলো, সুনন্দবাবু পালানোর চেষ্টা করেছেন যখন, তখন আশা করি তিনি কিছুটা অপরাধের সাথে যুক্ত। উত্তরটা দেওয়ার সময় এখনো আসেনি। সময় আসুক, পাবে পাবে। ধৈর্য ধরো ভায়া। আমি আর কি করি, সেই দিন অতি দ্রুত তৈরি হয়ে নিলাম অমলবাবুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। খাওয়া দাওয়া বাড়ি থেকেই করে বেরিয়েছি, কারণ কতটা সময় লাগবে তা আমি জানি না। তবে ওর মতে বেশি সময় নাকি লাগবে না। আমরা তৈরি হয়ে যখন বাড়ির 3 তলার ঘর থেকে নামছি, বাইরে দুটো ভারী জিপের আওয়াজ শুনতে পেলাম, আর তার সাথে 2 বার হর্নের শব্দ। আমরা বুঝতে পারলাম দাসবাবু এবং তার দলবল এসে গেছে। আমরা প্রথমে জিপে চড়ে বসলাম। ও কিন্তু জিপের একদম সামনে বসলো। ওর মুখে এখন খেলা করছে যুদ্ধ জয়ের হাসি। মাঝে মাঝে একবার যেন একটা হিন্দি গানের সুর গুনগুন করে গাইতেও শুনলাম। তার মানে ওর মেজাজ আজ একদমই শান্ত। তদন্তের রহস্য এখন ঘনীভূত হয়েছে। এবার গাড়িতে বসেই সে দাসবাবুর উদ্দেশ্যে বলল, কি দাসবাবু, আপনাকে যেটা আনতে বলেছিলাম মনে আছে তো? আমার কিন্তু জিনিসটার দরকার পড়বে। জিনিসটা ওই বাড়িতেই আছে। আমার পাহারারত লোকেদের বলে রেখেছি, ওরা সব ব্যবস্থা করে রাখবে। আপনি কি লঙ্কা জ্বালাতে চাইছেন নাকি মশাই? সেটা তো ঠিক ধরতে পারলাম না। সোজা ভাষায় আপনি আমায় হনুমান বলে দিলেন দাসবাবু। এই আশা আমি করিনি আপনার থেকে। হনুমান কি শুধু লঙ্কা জ্বালায়? সে তো আবার সত্য অনুসন্ধান করে, অপরাধীদের শাস্তিও দেয়। জিপের সামনে বসেছি বলে আপনাদের আর ছেড়ে দিলাম। আমাদের মধ্যে এরকম মশকরা সবসময় চলতেই থাকে। আমরা যখন স্মৃতিকুটিরের সামনে পৌঁছলাম, তখন প্রায় বেলা 10:30টার কাছাকাছি। বাইরে 3 জন পুলিশের লোক পাহারায় দাঁড়িয়ে আছে। আমাদের দেখে ওরা সেলাম ঠুকল। আমাদের জিপ আজ সোজাসুজি বাড়ির সামনের বাগানে এসে দাঁড়ালো। আমরা আর সময় নষ্ট না করে এগিয়ে গেলাম বাড়ির ভিতরের বৈঠকখানায়। বুঝলেন দাসবাবু, আপনি এই বাড়ির সকলকে একবার এই বৈঠকখানায় জড়ো হতে বলুন। আমি একটু লাইব্রেরি ঘরটা দেখে আসছি, একটা পাণ্ডুলিপি আনতে যাচ্ছি। আপনারা একটু অপেক্ষা করুন। আমিও চুপচাপ সেই ঘরের একটা সোফা দখল করে বসলাম। আমার পাশে এসে বসলেন দাসবাবু। একে একে বাড়ির সকলে এলো এই ঘরেই। সুনন্দবাবুর মুখটা আজ কেন জানি না একটু হলেও নিস্তেজ দেখাচ্ছিল, সেটা বুঝতে পারলাম। তবে তপতী দেবী দেখলাম তখনও রাগে গজগজ করে ফুঁসছেন। আমি খালি অপেক্ষা করছি কখন ভায়া এসে ঘরে প্রবেশ করবে। এই ঘরে এখন অন্যরকম একটা আবহ সৃষ্টি হয়েছে, যেখানে ফিল্মের হিরো হলো আমার বন্ধুটি। আমরা মন্ত্রমুগ্ধের মতো এই সিনেমা পরিদর্শন করার জন্য অপেক্ষা করছি। তবে ও এতক্ষণ করছেটা কি? প্রশ্নটা মাথায় আসতেই ঘরে প্রবেশ করলো আমার বন্ধু। তার হাতে তখন জ্বলছে একটা আধপোড়া সিগারেট। সে হালকা ধোঁয়া বাতাসে ছড়াতে ছড়াতে এগিয়ে এসে দাঁড়ালো ঘরের একদম মধ্যিখানে। দাসবাবু, আপনার পুলিশ বাহিনীকে বলুন বন্দুক উঁচিয়ে প্রস্তুত থাকতে, কারণ এর পর এই ঘরে যা হতে চলেছে সেটা কোনো সিনেমার চেয়ে কম নয়। আপনার ওইসব চিন্তার কোনো ব্যাপার নেই। আপনি শুধু এবার বলুন কে খুনি,
তবেই আমি তাকে হাতকড়া পরিয়ে শ্রীঘরে নিয়ে যেতে পারবো। আপনার কোথাও একটা ভুল হচ্ছে দাসবাবু। অপরাধী তো একজন নয়, অপরাধী তো দুইজন, তাই না তপতী দেবী? কথাটা বলার সময় ঘরটা সম্পূর্ণ নিস্তব্ধতায় ভরে গিয়েছিল। এমন সময় যদি কেউ এই ঘরে একটা পিনও ফেলে, সেটার শব্দ আমরা সবাই স্পষ্ট শুনতে পাব। তবে সেই শান্তিকে খান খান করে চিৎকার করে তপতী দেবী বলে উঠলেন, আপনাদের সাহস কি করে হয় আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে অপরাধী বলার? আপনারা নিজেদের এই তদন্ত খেলাটা দয়া করে বন্ধ করুন। এইসব বুজরুকি ছেড়ে এবার একটু নিজেদের কাজে মন দিন। আমার কাজ সত্য অনুসন্ধান করা তপতী দেবী, আর এই বাড়িতে সত্য কিছু ঘটেনি। তার বদলে এখানে মিথ্যার আশ্রয় নিয়ে আপনারা খুন করেছেন অমল বাবুকে। আপনি কিন্তু আপনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আপনার কাছে কি প্রমাণ আছে যে আমি এটা করেছি? আমরা বলবেন না তপতী দেবী, কারণ আপনি এবং আপনার প্রেমিক বিনায়ক বাবু মিলে যে খেলাটা সাজিয়েছিলেন সেটা তো এখন ভাঙতে বসেছে। আর আপনারা কাল সুযোগ বুঝে আমাদের সুনন্দ বাবুকেও মারতে চেয়েছিলেন, তাই তো? তাই উনি সময় বুঝে বাড়ি থেকে পালানোর চেষ্টা করেন আর ধরা পড়েন পুলিশের কাছে। আর কতগুলো মিথ্যা সাজাবেন? তপতী দেবীর প্রেমিক যে বিনায়ক বাবু, সেটা শোনা মাত্রই আমি অবাক হয়ে গেলাম। এটা তো একদম অন্যরকম তথ্য। তার মানে এরা দুজন মিলে হত্যা করেছে আমাদের অমলবাবুকে। কিন্তু তার কারণ কি? আপনারা ভাবছেন যে অমল বাবুকে মেরে এদের কি লাভ হতো? আমি বলছি লাভ হয়েছে। কারণ আপনারা হয়তো জানেন না, এই বাড়ি ছাড়াও অমল বাবুর আরো 2টি বাড়ি আছে এবং ওনার স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় 20 লক্ষ টাকারও ওপরে। সুতরাং অমলবাবু যখন ঠিক করেন তিনি উইল করে ওনার সম্পত্তির ভাগ সুনন্দবাবুকে দেবেন, তখন তিনি তপতী দেবীর চক্ষুশূল হয়ে ওঠেন। আপনারা হয়তো জানেন যে সুনন্দবাবু অমলবাবুর নিজের ছেলে ছিলেন না, তিনি ছিলেন পালিত পুত্র। আর আইন অনুযায়ী ওনার সম্পত্তিতে কোনো ভাগ থাকবে না। অমলবাবুর যদি কিছু হয় তবে সেই সম্পত্তি পেতেন ওনার ভাগ্নি তপতী দেবী। আর উনি, আপনাদের জানা উচিত, সুনন্দবাবুকে অর্ধেক সম্পত্তি দেওয়ার জন্য উইল করে গিয়েছিলেন। এবং সেই উইল কি জানেন? সেটা হলো পাল শাসনের একটি প্রাচীন পাণ্ডুলিপির 5ম পাতা। ওই পাতাটিতেই তিনি একটি অদ্ভুত বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে উইলটি লেখেন এবং সেই পাতাটা এখন আমার কাছে। দাসবাবু, আপনি একটু আগুনের ব্যবস্থা করুন। কথাটা বলার সাথে সাথেই আগুন জ্বলা একটা লম্ফ এলো আমাদের সামনে এবং ব্যোমকেশ সেই পুরাতন হলদেটা কাগজটা আগুনের ওপর ধরতেই সেখানে ফুটে উঠল বাদামি রঙের লেখা। আমরা সেখানে দেখলাম লেখা রয়েছে একটা উইলের সম্পূর্ণ অংশ। অমলবাবু চালাক চতুর লোক ছিলেন। তিনি যে দুধ খেতেন সেই দুধ দিয়েই তিনি এই পাণ্ডুলিপিতে লুকিয়ে লিখে যান এই উইলের কথা। আর সেটা জানতেন উকিলবাবু। তবে পৃষ্ঠাটা খোয়া গিয়েছিল এবং আমি সেটা পড়ে উদ্ধার করি তপতী দেবীর ঘরের একটি উদ্ভিদবিদ্যার বইয়ের ভিতর থেকে। তবে কেন খুন হলেন অমলবাবু, সেটার উত্তর আপনারা পেয়ে গেছেন আশা করি। আর কিভাবে এই হত্যাকাণ্ড সম্পূর্ণ হলো সেটা তো বললে না। হ্যাঁ, সেটা বাকি আছে না। শোনো তবে, আমি প্রথম দিন এই বাড়িতে এসেই একটি অদ্ভুত রকমের গাছের টব দেখতে পাই অমলবাবুর ঘরে। আর সেই টবে ছিল নাইট ব্লুমিং জাসমিন। এই ফুল গাছটি ঘরে খুব সুন্দর গন্ধ ছড়ালেও এই গাছ ঘরের মধ্যে থাকা অক্সিজেনের মাত্রা কমিয়ে দেয়। যদি আবার সেই ঘর হয় বদ্ধ ঘর, তাহলে তো কোনো কথাই নেই। আমাদের তপতী দেবী নিজের মামার ঘরে এই গাছটির একটি টব রেখে যান, কারণ উনি জানতেন অমলবাবুর হার্ট বেশ দুর্বল। আমি আমাদের ডাক্তার ধীরাজের চেম্বারে গিয়ে এটা জানতে পারি। আর সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে তপতী দেবী খুন করেন ওনার মামাকে। আসলে এখানে বিনায়ক বাবুরও অবদান আছে। কি বিনায়ক বাবু, তাই তো? বিনায়কবাবু যেভাবে মাথা নিচু করে বসে আছেন, আমি বুঝলাম তার মুখ থেকে অন্য কথা বের হবে না। আচ্ছা, বলবেন না? তবে আমি বলি কেমন? আসলে বিনায়ক বাবু যে একজন সাউন্ড ইঞ্জিনিয়ার সেটা আমি পরে জেনেছি। উনি এখানে চাকরি করলেও ওটাই ওনার আসল পেশা। উনি সাউন্ডের বিষয়ে অনেক কিছু জানতেন এবং জানতেন
একটি তীব্র ঘর্ষণের মতো শব্দ, যা সাউন্ড ধরুন 150 থেকে 200 ডেসিবেল হয়, সেটি যদি একটি বন্ধ করে চালানো যায় আর সাথে ঘরের অক্সিজেনের মাত্রা কম থাকে, তবে একজন দুর্বল হার্টের মানুষের হার্ট ফেল করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আর আপনারা হয়তো জানেন, মানুষ 70 ডেসিবেলের ওপর সাউন্ড সহ্য করতে পারে না। সুতরাং অমলবাবুর ক্ষেত্রে ওটাই অস্ত্র হয় ওনাদের। আর এইভাবেই মৃত্যুবরণ করেন আমাদের অমল রঞ্জন বাবু। আসলে ওই গ্রামোফোনটা বিকল করে দেওয়া হয়েছিল যাতে ওই বিচ্ছিরি সুরটা বাজে ঘরের ভিতর, এবং সেটা আমি একটি গ্রামোফোন ঠিককারী দোকানি লোককে দেখিয়ে জানতে পেরেছিলাম। তার মানে সুনন্দবাবু কোনো হত্যালীলার সাথে যুক্ত নয়? তাহলে তো তিনি নিরপরাধ। অবশ্যই নিরপরাধ, তাই ওনাকে বাঁচানোর জন্য আমার এত প্রচেষ্টা। যাই হোক, আজ উঠি কেমন? দাসবাবু, আপনার এই 2 আসামি আপনার কাছে রেখে গেলাম। ওনাদের নিয়ে আপনি কি করবেন সেটা আপনিই বুঝুন, কেমন? আমি বরং উঠি। চলো ভায়া। আমরা আর সেখানে বসিনি। দাসবাবুর একটা জিপে করে পুলিশের লোক আমাদের বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসে। তবে এই কেসটার সমাধান যে এত জটিলভাবে হবে সেটা আমি আন্দাজ করিনি। তবে সেই ঘটনার দিন 10 পর আমাদের বাড়িতে আসেন সুনন্দবাবু, এবং তিনি আমার বন্ধুর হাতে একটা খাম তুলে দিয়ে বলেন এটা নাকি ওর পারিশ্রমিক। ও নাকি সুনন্দবাবুকে নতুন জীবন দিয়েছে। আর সবথেকে বড় কথা, ওই খামে ছিল ওর জন্য একটা মোটা অঙ্কের টাকা, এবং সেটা দিয়ে আশা করি ও 3 মাস শুয়ে বসে কেটে যাবে। আমাদের আজকের গল্পটি কিন্তু এখানেই শেষ হলো। গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, এবং ভিডিওর নিচে থাকা দেখুন বেল আইকনে প্রেস করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এই রকমই আরও সুন্দর সুন্দর সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর গল্প শোনার জন্য। এবং আপনারা ভিডিওটি লাইক করুন এবং আমাদের পাশে থাকুন। পরের দিন আমরা এই রকমই আরও অসাধারণ একটি গল্প নিয়ে হাজির হব গল্পের আসরে। আজকের মতো বিদায়, নমস্কার।